আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এমবিবিকে ভাইয়া আছি ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তোমাদের বহুল প্রত্যাশিত, অনেক প্রত্যাশার একটা ক্লাস, সেটা হইতেছে জীববিজ্ঞানের 12তম অধ্যায়, তাই না? এই যে বংশগতি, বিবর্তন, বেশ কিছু কথাবার্তা বলছে এবং অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালিও বলছে যে আসলে বেশ কঠিন লাগে জিনিসটা, তাই না? তো আমাদের প্রচেষ্টা থাকবে সেই কঠিনটাকে কত সহজ করা যায়। ওকে, আশা রাখি তোমরা মনোযোগের সাথে আমার সাথে থাকবা এবং আমি যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যদি সেটা পজিটিভ মনে হয় তোমরা মেনটেন করার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে। চলো আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে আসি। দেখো, আমাদের এই যে তোমাদের বহুল প্রত্যাশিত যে ক্লাসটা যেটা ছিল, সেখান থেকে দেখো কি ছিল বলতো, জীবের বংশগতি। এবং এই অধ্যায়টা আমরা জানি যেটা তোমরা হইতেছে চ্যাপ্টার 12 নামে পরিচিত, তাই না? 12তম অধ্যায়। বায়োলজির ক্ষেত্রে যখন বলা হয় যে চ্যাপ্টার 12, বন্ধুরা একে অপরকে বলা মানে বলা বলি করে যে 12 অধ্যায় বুঝছস বা 12 অধ্যায় কেমন লাগে। এই যে মানে চ্যাপ্টার নাম্বার 12 মানে একটা স্পেশাল একটা জিনিস, তাই না? এবং মজার বিষয় হইতেছে শুধু এই চ্যাপ্টার নাম্বার 12তে যখন তোমরা ভালো করতে পারবা, তোমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েট এবং একটা পর্যায়ে যখন অনেকে তোমরা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করবা, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা, অনেকে বিভিন্ন ইউনিভার্সিটির বেশ কিছু সাবজেক্টে, যেমন ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি সহ এই বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করবা। তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে দেখো, তোমাদের যাদের স্বপ্ন মেডিকেল আছে না, মেডিকেলের ক্ষেত্রে তোমরা দেখবা যারা হয়তো বা পড়ে বা তোমাদের পরিচিত কেউ যদি থাকে, বড় ভাই আপু, তাদেরকে বলবা যে মেডিকেলে কি বায়োকেমিস্ট্রি নামে কোনো চ্যাপ্টার পড়াতে হয়, মানে কোনো সাবজেক্ট আছে কিনা। মেডিকেলে একটা পড়তে হবে, সেটাকে বলবা বিএমডি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আচ্ছা, এত বড় বলে না, শুধু বলে বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে বা এগুলাতে বলা হয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আমি ফার্মেসিতে পড়াশোনা করতেছি, আমাকেও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়তে হয়, বিএমবি পড়তে হয়। অ্যান্ড এই চ্যাপ্টারটা পুরাটা হইতেছে এই যে তোমার চ্যাপ্টার 12কে উদ্দেশ্য করে। সো তুমি মেডিকেল লাইফে ভালো করতে চাইলে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি সহ বিভিন্ন বায়োলজিক্যাল লাইফ সায়েন্সের সাথে ভালো করতে চাইলে অবশ্যই চ্যাপ্টারটা ভালোভাবে জানতে হবে, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আশা রাখি তোমরা গুরুত্বের সাথে দেখবা, আমরা পরবর্তী কাজ আগাই। দেখো, ওকে, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ডেটা ট্রান্সফারের বৈজ্ঞানিক বিশ্লেষণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আমার ফোনটা সাইডে রেখে দিই। ওকে, দেখো, আচ্ছা, পরবর্তী অংশটা আমরা একটু বোঝার চেষ্টা করে দেখো, আমরা এই যে আমাদের কার্যপ্রণালী শুরু। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে একটা মূল টার্ম, সেটা একটা ওয়ার্ড দেখবে, হ্যারিডিটি, তাই না? হ্যারিডিটি, বংশগতি। এই জিনিসটা কি দেখো তো, এই যে তোমার বাবা তোমার কোথা থেকে, তোমার বাবা থেকে তুমি হয়েছো না, তোমার বাবা মা থেকে তুমি আসছো, এবং তোমার বাবা কোথা থেকে আসছে, তোমার দাদা দাদু থেকে আসছে, এবং তোমার দাদা দাদু তার দাদু তার বাবা, এইভাবে ক্রমান্বয়ে আসতেছে না। তার মানে এই যে জিনিসটা, এক বংশ থেকে আরেক বংশ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আসা, এটাই হইতেছে বংশগতি। সহজ কথাই বুঝছো? সহজ কথাতে বুঝতে পারছি, তাই না? এটাই হচ্ছে তোমার বংশগতি। এখন এই বংশগতিটাকে তুমি যদি একটু মানে বইয়ের ভাষায় একটু বলার চেষ্টা করো, দেখো জিনিসটা আরো ইজিলি বলতে পারবে। তাহলে ওয়ার্ডটা কি বলতো, হ্যারিডিটি অথবা বংশগতি। দেখো, এখন এই জিনিসটা একটু তোমাকে মার্ক করে দিই, এবং তোমার জন্য এত সুন্দর সুন্দর স্লাইড রেডি করা হয়েছে, তোমরা যারা পুরো বইটা পড়তে পারতেছো না বা বইটা পড়ে কিছু বুঝতেছো না, বইটা পড়তে ভয় পাইতেছো, তারা যদি স্লাইডটা যদি ভালোভাবে বুঝে পড়ো, ইনশাআল্লাহ তোমার 95% কাভার হয়ে যাবে। এবং তার পরবর্তীতে যদি তুমি একটু বইটা একটু রিডিং করো, দেখবে সবকিছু ভালোভাবে বুঝতে পারতেছো, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আসো দেখি। আচ্ছা, তার মানে এখানে বলা হইতেছে বংশগতি চারিত্রিক বৈশিষ্ট্যের অবিরাম প্রবাহ। আচ্ছা দেখো, এখানে যে ওয়ার্ডটা আমি বললাম না, বংশগতি বা হ্যারিডিটি, এটা কাকে বলবো ভাইয়া? তোমাকে তো মুখে মুখে বললাই, এখন সেই জিনিসটা লিখবা কিভাবে? দেখো, পিতামাতার আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বংশগতি। মানে তাদের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হইতেছে বংশগতি, বুঝলাম। এখন দেখো, জিন তত্ত্ব, এটা তোমরা চ্যাপ্টার 1-এ পড়ছিলে, চ্যাপ্টার 1-1 এটা তোমরা পড়ছিলা যে জেনেটিক্স। চ্যাপ্টার 1-এ মনে পড়ে, ওই যে কিছু ছিল ভৌত, কিছু ছিল ফলিত, মনে পড়ে? দেখো, ওখানে একটা পড়ছিল জিন তত্ত্ব। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় বংশগতি সম্বন্ধে আলোচনা করা হয়, সে তাকেই বলা হয় হইতেছে জিন তত্ত্ব বা জেনেটিক্স। এবং এটা নিয়ে পরবর্তীতে তোমাদের অনেক ভাই আপু যারা আছে পরিচিত আছে, তাদের থেকে শুনবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তাই না? ওকে, ঠিক আছে। দেখো, তারপর এখানে একটা লাইন জাস্ট একটু জানার জন্য, যে পৃথিবীর সব জীব তার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের প্রায় অবিকল স্থানান্তর করে, এবং এটাই প্রকৃতির মূল নিয়ম। তোমার বাবা মা যেরকম ছিল, তুমিও দেখা যায় সেই রকম হও, তোমার পরবর্তী সন্তানরা তোমার মতো হয়, এভাবে ধারাবাহিকভাবে একটা প্রক্রিয়া চলতেছে। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটা দেখি। এই যে দেখো, ক্রোমোজোম, ডেটা স্টোরেজ, হার্ডওয়্যার। ওকে, হার্ডওয়্যারের সাথে কম্পেয়ার করেছে। তবে এই জিনিসটা একটু তোমরা বোঝো। আচ্ছা, তোমরা অনেকে এই ক্রোমোজোমটা তোমরা না বোঝো না,
বুঝছো? তোমরা বোঝো না, ঠিক আছে, যেহেতু বোঝো না আমি একটু আগে বলার চেষ্টা করি। দেখো, তোমাদের অতি পরিচিত নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই যে মনে করো এটা হলো তোমার একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতর কি কি আছে ভাইয়া? মনে করো নিউক্লিয়াসের ভিতর একটা থাকে হচ্ছে নিউক্লিওলাস, তাই না? আমি এমনি এমনি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখাইতেছি। নিউক্লিওলাস, এবং এর চারপাশে এরকম কিছু থাকে পেঁচানো পেঁচানো, তাই না? বলো বলো, এরকম না? এই যে পেঁচানো থাকে এখান থেকে এখান থেকে এখান থেকে, এই যে 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 অংশটুকু এগুলো পেঁচানো থাকে। তো এখানে নিউক্লিয়াস, এটাকে কি দ্বারা প্রকাশ করছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝখানে ইয়েলো, ওটা কি বোঝাইতেছি? নিউক্লিওলাস। এন্ড তার পাশে যে সাদা যেগুলো আছে এগুলোকে বোঝাইতেছি ক্রোমাটিন তন্তু। এই যে দেখো তোমার স্পেশাল যে টার্মটা যেটা হইতেছে, এই যে সাদা সাদা আছে না, এগুলোকে বলা হইতেছে ক্রোমাটিন তন্তু। নাম কি ভাইয়া? এগুলার নাম হইতেছে ক্রোমাটিন। ক্রোমাটিন কি বলতো? ক্রোমাটিন তন্তু। ওকে, ঠিক আছে, এগুলো আমি পাইলাম হইতেছে ক্রোমাটিন তন্তু। এখন এই ক্রোমাটিন তন্তুটাকে এখানে তো পেঁচানো আছে, এগুলাকে আরেকটু যদি বড় করো, বড় করলে দেখবে আস্তে আস্তে এগুলো বড় হইতে থাকবে, পেঁচানো হইতে থাকবে। প্যাচগুলা খোলা, মনে করো খোলার চেষ্টা করতেছো, এগুলো আরো একটু এরকম 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 হয়ে আছে। সেগুলাকে যদি আরো একটু জুম করো, কি করতেছি বলতো? আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করতেছি। এটাকে যদি আর একটু যদি জুম করি, জুম করে দেখার চেষ্টা করো, দেখবা যে এগুলা আরো আরো বড় হইতেছে, আরো বড় হইতেছে। এই অবস্থায় কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। এবং তোমাদের 2 নম্বর চ্যাপ্টার যখন আলোচনা করা হয়েছিল তখন তোমরা দেখছো যে ওখানে ক্রোমাটিন তন্তু বলে একটা কথা আছে, ক্রোমোজোম। যখন কোষ বিভাজন শুরু হয় নাই তার আগে যে কোষটা থাকে তখন সেটাকে কি বলা হবে? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। পরবর্তীতে যখন বিভাজনে আসছে তখন সেগুলোর নাম কি হয়ে যায়? ক্রোমোজোম। কি হয়ে যায়? ক্রোমোজোম। মনে করো বিভাজনের ভিতর চলে যায়, তখন সাপোজ এটা কি আমি বুঝাইতেছি, পরবর্তীতে নাম কি হয়ে যাবে? ক্রোমোজোম। বলো তো কি হয়ে যায়? ক্রোমোজোম। ওকে, পরবর্তীতে নাম হয়ে যায় ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলা আবার ওই যে মেটাফেজ পর্যায়ে ভাগ হয়ে যায়, তারপর হইতেছে এনাফেজ পর্যায়ে দেখা যায় বিখণ্ডিত হয়ে দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে চলে যায়। এই অবস্থায় তাদের ক্রোমাটিড সৃষ্টি হয়, এগুলো আমরা বলছিলাম তাই না? এখন এই ক্রোমোজোমটাকে যদি জুম করতে 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 অনেক সূক্ষ্ম আকারে দেখার চেষ্টা করে, একটা পর্যায়ে কি দেখবো বলতো? এটা একটু ছোট্ট করে দেখেন, মনে কর অনেক জুম করছে, জুম করে এগুলাকে একটু পেঁচায় পেঁচায় দেখতে দেখতে এখন একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখায়। ওকে, আচ্ছা দেখো, পেঁচায় পেঁচায় এখান থেকে মনে করো এখান থেকেই তুমি নিয়ে যাইতেছো, নিয়ে যাইতে যাইতে দেখবা যে অনেকটা এইরকম একটা আকৃতি পাবা। এই যে অনেকটা এইরকম 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 কি সাপের মতো পেঁচানো, এবং এর শুধু একা না, এর সাথে আরো একটা খন্ড আছে, এই 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 এই, তাই না? এই যে এটাকে আমরা বলতেছি ডিএনএ। এটা কোথা থেকে আসছে? ওই যে নিউক্লিয়ার রেটিকুলাম আছে না, ক্রোমাটিন তন্তু, সেখান থেকে আস্তে আস্তে এটা আসতে হচ্ছে ক্রোমোজোম। ওই ক্রোমোজোম, সেই ক্রোমোজোম থেকে এটা আসছে, এটা হইতেছে ডিএনএ। এটার নাম কি ভাইয়া? এটার নাম আমরা বলতেছি ডিএনএ। কি বলতো? ডিএনএ। ওকে, ডিএনএ। এন্ড এই ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ বিভিন্ন কাজ কন্ট্রোল করে, বিভিন্ন কাজ। মনে করো আমার চোখের পাওয়ার কেমন হবে, আমার চোখের কালার কেমন হবে, অনেকের চোখের ভিতর ব্রাউন, অনেকের ব্ল্যাক। আমার চুলের কালার কেমন হবে, বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে দেখা যায় যে আমাদের চুলের কালার কালো, কিন্তু যদি অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা ওগুলোতে দেখা যায় তাদের ব্রাউন কালার অথবা হোয়াইট কালার। আমাদের স্কিনের কালার একরকম, তাদের স্কিনের কালার অন্যরকম, ঠিক আছে না? এই যে পার্থক্য, এগুলা নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত, কিন্তু তিনি প্রত্যেকটা জিনিস একটা ন্যাচারাল, একটা সুন্দর একটা নিয়মের ভিতর দিয়ে কন্ট্রোল করে। সেই নিয়মের একটা অংশ ডিএনএ, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, মনে করো ডিএনএ কোন অংশ ভাইয়া? মনে করো এই যে এই থেকে এইটুকু, এই থেকে এইটুকু কি কন্ট্রোল করতেছে? এইটুকু মনে করো তোমার চুলের প্রকৃতি কন্ট্রোল করতেছে। তাহলে এটাকে আমরা একটা বলবো জিন। নাম কি হয়ে যাবে ভাইয়া? এটা একটা তোমার জিন। বুঝছো? একটু একটু কি বুঝতে পারতেছি? এটাই হবে একটা জিন। তারপর মনে করো এখান থেকে আরেকটা খন্ড আরেক রকম কন্ট্রোল করে, মনে করো এখান থেকে এটা তোমার হইতেছে স্কিন কালার, কালার কন্ট্রোল করতেছে, স্কিন কালার কন্ট্রোল করতেছে, তাহলে এটা আরেকটা জিন, এটা আরেকটা জিনি, জিন। ওকে, বুঝতে পারছি? আশা রাখি তোমরা এই বিষয়গুলো মনোযোগের সাথে দেখতেছো এবং বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এখন আমরা এই যে পয়েন্টে আসি। দেখো এখন এই যে তার মানে এই যে ডিএনএ বা আমাদের সবকিছু যেগুলো কন্ট্রোল হইতেছে, সবকিছু কি থেকে আসছে? ডিএনএ আবার আসছে ক্রোমোজোম থেকে। তার মানে ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি? ক্রোমোজোমকে আমরা হইতে ডেটা স্টোরেজ বা আমরা বলতে পারি হইতেছে বংশগতির মূল ভিত্তি। তার মানে বংশগতির মূল ভিত্তিটা কি? ক্রোমোজোম। এন্ড এটা তোমার খ নাম্বার প্রশ্নে আছে। এটা কি অনেক সময় খ নাম্বার বলো বা সংক্ষিপ্ত যে এসকিউ আছে না, সংক্ষিপ্ত প্রশ্ন এটা চলে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এটাকে 3 স্টার হিসাবে ঘোষণা করলাম। ওকে, দেখো এখন এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পাবা। সেটা কি কি বলতো? এক নম্বর পাবা হইতেছে কে আবিষ্কার করছে? আবিষ্কারকের নাম হইতেছে স্টার্স বার্জার। স্টার্স বার্জার, অথবা একটু মজা করে বলতে পারো স্টার্স বার্গার। বার্গার খাইছে না, তো এটাকে একটু মজা করে বলতে পারো স্টার্স বার্গার। ওকে, বার্গার বা বার্জার, ঠিক আছে। ইনি 1875 সালে আবিষ্কার করেন। অবস্থান কোথায়? নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজম,
নিউক্লিওপ্লাজম বিস্তৃত ক্রোমাটিন জালিকা, এই যে দেখালাম না আগের পেজে, ক্রোমাটিন জালিকা। তারপর মাত্রা দেখতে কিরকম দেখো, এটার দৈর্ঘ্য হইতেছে 3.5 থেকে 30 মাইক্রন। মাইক্রন বা মাইক্রোমিটার। মাইক্রোমিটার কেমন প্রকাশ করে বোঝো? এই যে দেখো এইরকম, তোমরা এটা ফিজিক্সে পড়ছো, ফিজিক্সের চ্যাপ্টার 1। ওকে, তোমাকে আমি ডিটেল বলেছি, ফিজিক্সের চ্যাপ্টার 1 দেখবে যে কি ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো, তারপর কি ফেমটো এটম, এই যে মাইক্রো ন্যানো, তারপর কি আরো বেশ কিছু আছে না এই সিরিয়ালগুলো তোমরা দেখবে। তাহলে এখান থেকে একটা কি আছে বলতো, এরকম মাইক্রোমিটার, এই যে মাইক্রো দ্বারা প্রকাশ করে, এই মাইক্রোর সাথে সম্পর্কে কি বলতো, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল 10⁻6 মিটার। ওকে, ঠিক আছে, এটা তোমরা ফিজিক্সে দেখবা, ওই ডেসি সেন্টিমিলি বললাম না, ওখানে দেখবা সিরিয়ালের সব দেওয়া আছে। এন্ড ওটা ফিজিক্সের যখন ক্লাস করাবো তখন ওটা তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, দেখো এটুকু বুঝতে পারছি। তারপর প্রস্থ কতখানি বলতো, প্রস্থ হইতেছে 0.2 থেকে 2 মাইক্রন। ওকে, আর 1 মাইক্রন সমান কত, 1/1000 মিলিমিটার। 1 ভাগ যদি 1000 মিলিমিটার হয়, তার মানে কি 10⁻3 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আবার মিটারে প্রকাশ করে, এটা কি মিলিমিটার না বলতো, মিলিমিটার। এই মিলিমিটারকে আবার মিটারে প্রকাশ করলে কত হবে, আবার 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ 10⁻6 মিটার। এই যে আমি যেটা বললাম না সেটা, বুঝতে পারছি? ওকে, তারপর এখন সংখ্যার কথা দেখি। এখন যদি আমরা সংখ্যার কথা বলি, সেটা একটু বোঝা দেখো। প্রজাতির উপর নির্ভরশীল 2 থেকে 1600, কতগুলো আছে ভাইয়া, 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এবং মানুষের কোষে কতগুলো আছে ভাইয়া, 23 জোড়া। খুবই ইম্পর্টেন্ট, মানুষের কোষে কতগুলো আছে, 23 জোড়া ডিপ্লয়েড ক্রোমোজোম আছে। ওকে, পারা যাবে। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট একটা লাইন দেখো, বংশগতির ভৌত ভিত্তি যেমন হইতেছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, ক্রোমোজোম সরাসরি জিন বহন করে সন্তান সন্ততিতে নিয়ে যায়, এবং এই জিনগুলো একই থাকে বলে বাবা বা দাদা দাদু, তারপর বাবা মার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। বুঝতে পারছি? ওকে, আশা করি তোমরা বুঝতে পারবা। পরবর্তী অংশটা দেখি, এটা তোমরা বুঝাই দিছি। এখন এখানে দেখো ডিএনএ। ওকে, আমরা ডিএনএ, এই যে সুন্দর সুন্দর কাজ। এখন ডিএনএ সম্পর্কে একটু কথা বলি, চলো দেখি। একটা পেজ নি, খুবই ইম্পর্টেন্ট লাইন দেখো। আচ্ছা, ডিএনএ তৈরি করতে গেলে তোমার বিশেষ করে 3টা জিনিস লাগে। কি লাগে বলতো, ডিএনএ বা আরএনএ, ডিএনএ অথবা আরএনএ তৈরি করতে গেলে 3টা স্পেশাল জিনিস লাগে। কি কি তৈরি করতে বলতো, তাহলে নিউক্লিক অ্যাসিড তোমরা আরো ছোটবেলায় ক্লাস 8 এর দিকে পড়ার কথা। নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা এনএ দ্বারা প্রকাশ করলাম। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার ভাইয়া, নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, একটা হইতেছে ডিএনএ, আরেকটা হইতেছে আরএনএ। বলো দেখি, একটা নাম কি ভাইয়া, একটা নাম হইতেছে ডিএনএ এবং আরেকটার নাম হইতেছে আরএনএ। ওকে, নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ এবং আরএনএ। এখন ডিএনএ জিনিসটা কি, ডিএনএ এবং আরএনএ প্রত্যেকটা 2টা জিনিসই তৈরি হইতে গেলে 2টা জিনিস লাগে, 3টা জিনিস লাগে। এগুলা তৈরি হইতে গেলে কি কি লাগে ভাই, এগুলা তৈরি হইতে গেলে 3টা জিনিস লাগে, 1 2 এবং 3। 3টা জিনিস লাগে। 3টা জিনিস কি কি বলতো, 1 নাম্বার লাগে হইতেছে পেন্টোজ সুগার। কি বলতো, পেন্টোজ সুগার। এটা আরো কি, আরো পরে বুঝবা, আপাতত এইটুকু বলতো। পেন্ট মানে হইতেছে 5। তোমরা রসায়নের কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে জৈব রসায়ন পার্টটা পড়ছো, হাইড্রোকার্বন পড়ছো, না পড়ে থাকলে আমার ভিডিও আছে, দেখে নিও ইনশাআল্লাহ। ওখানে কি দেওয়া আছে বলতো, পেন্টোজ সুগার। পেন্টো মানে কি 5, তার মানে কি ভাইয়া, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। ওকে, পেন্টোজ সুগার লাগবে। তার মানে পেন্টোজ সুগার কয় কার্বন বিশিষ্ট ভাইয়া, 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন, 5 কার্বন বিশিষ্ট। যেহেতু পেন্টোজ মানে কি 5টা কার্বন থাকে। ওকে, পেন্টোজ সুগার লাগবে। তারপর কি লাগবে ভাইয়া, তারপর এদের মাঝখানে লাগবে হইতেছে নাইট্রোজেন বেস। কি লাগবে বলতো, নাইট্রোজেন বেস, পাশাপাশি লাগবে ফসফেট গ্রুপ। আচ্ছা, সিরিয়াল এই দেখো, নাইট্রোজেন বেস লাগবে, বুঝছো, নাইট্রোজেন বেস। ওকে, বেস মানে বোঝো ক্ষার, নাইট্রোজেন ক্ষার। ওকে, নাইট্রোজেন ক্ষার লাগবে। আর কি কি লাগবে ভাইয়া, আর কিছুর কথা যদি আমরা বলি সেটা এখন দেখাই, দেখো। তারপর লাগবে হচ্ছে ফসফেট গ্রুপ, ফসফেট। ওকে, ফসফেট মানে বুঝতেছো, এই যে PO4 3 এই যে ফসফেট গ্রুপ, বুঝতে পারছো? কারণ ডিএনএ অথবা আরএনএ তৈরি করতে গেলে এই 3টা জিনিস লাগে। ওকে, এখন এই 3টা জিনিস যে লাগলো, এখানে আরেকটু তোমাকে একটু ছোট করে একটু আরো কিছু বুঝাই দেখো। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, এইরকমই থাকে, আমরা একটু এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি। এটাকে একটু সাইড করে ছোট করে, আর একটু ছোট করি, ছোট একটু এখানে দেখতে পাচ্ছিস, একটু দেখছোই তো, না হলে ভিডিও তুমি রিপিট করে পেছনের দিকে দেখো। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখানে যে পেন্টোজ সুগারের কথা বলতেছি না, এই পেন্টোজ সুগারে একটু পার্থক্য থাকে। দেখো, এই পেন্টোজ সুগার তোমাকে এখন এত বেশি জানার দরকার নেই, তারপরে তুমি অ্যাডভান্স একটু জানো। দেখো, 5টা কার্বন কিভাবে থাকে, 1 2 3 4 এবং 5, 5টা কার্বন। কত ডিটেল শিখাইতেছি দেখো,
তুমি দেখো এগুলো হয়তো বা অনেক বিশেষ ক্লাসেও তুমি পাও না। তার এখানে কি লাগে, এখানে এই যে 5টা কার্বন আছে না, 5টা কার্বনের প্রথমে এখানে হবে হইতেছে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ। এখানে কি থাকবে, অ্যালডিহাইড গ্রুপ, আর এখানে থাকবে CH2OH। ওকে, এতটুকু হইলো। এবং মাঝখানে এগুলা যেগুলো আছে না, এখানে আবার কি হবে দেখো, এখানে তুমি বেশ কিছু এরকম মনে করো বন্ড দেবা, 1 2 3, আচ্ছা ভুল হয়ে গেল, 3 4 1 2, মানে প্রত্যেকটা কার্বনের সাথে 2টা বন্ড, কারণ একটা কার্বন কয়টা বন্ড ক্রিয়েট করে, 4টা। দেখো সবার ক্ষেত্রে 4টা 4টা করে হয়েছে, এখানে অক্সিজেনের সাথে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে 4টা 4টা 4টা, এখানেও 4টা। ওকে, এখন দেখো এখানে দুই ধরনের স্ট্রাকচার পাবো। দেখো একটা হলো কি, এই যে মনে করো হচ্ছে কি দিয়ে লিখবো, এখানে লিখি দেখো। আচ্ছা, এখানে যদি এইচ থাকে, এখানেও মনে করো এইচ আছে, তারপর মনে করো এই যে ওয়েস ওয়েস, এক পাশে থাকবে ওয়েস, এক পাশে থাকবে এইচ, এক পাশে থাকবে ওয়েস, এক পাশে থাকবে এইচ, মনে করো এইভাবে আছে। আচ্ছা, এইরকম একটা হইলো, এখন সেম জিনিসটা একটু কপি করে দেখি। ওকে, দেখো এটা একটু বুঝতেছ? আচ্ছা, এটাকে আমরা কি করতে চাচ্ছি ভাইয়া, এটাকে আমরা একটা কপি করতে চাচ্ছি। কপি করে, কপি হলো, হলো না কেন, এই যে কপি হয়ে গেছে। দেখো 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 দেখো, বুঝতে পারতেছে কিনা? আচ্ছা, এটা কি, এটা এখন এই জায়গায় দেখো, সেম জায়গায় এখানে মনে করো এই এইচ ছিল, এটা মিশায়া আমি এবার লিখলাম হইতেছে ও এইচ। এই যে দেখো বিশেষ একটা পার্থক্য। এখন আমরা একটা বিরাট একটা দেওয়াল দিই, দাঁড়াও, বিরাট একটা দেওয়াল দিই, এই যে বিরাট একটা দেওয়াল। ওকে, ঠিক আছে। এখন যে বিষয়টা দেখো, এটাও 5 কার্বন, এটাও 5 কার্বন। এখন এই কার্বনের দেখো 2 নাম্বার কার্বন, কয় নাম্বার কার্বন বলতো? এটা যদি আমরা যদি গণনা করি, কোন দিক থেকে গণনা করবো, মনে করো এটা, এটা 1, এটা 2, এটা 3 4, এটা হলো 5 নাম্বার কার্বন। ওকে, এটাও সেম ভাবে, এটা কয় নাম্বার হলো? 2 নাম্বার। এই 2 নাম্বার কার্বনের দেখো, এই 2 নাম্বার কার্বনের যদি এই যে ডান পাশে, কোন পাশে, ডান পাশে যদি শুধু হাইড্রোজেন থাকে, শুধু হাইড্রোজেন থাকে, তখন সেটাকে বলা হয় ডিঅক্সি। ডি মানে হইতেছে মাইনাস, নাই, অক্সি মানে অক্সিজেন নেই। আর এখানে দেখো, এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেনও আছে, হাইড্রোজেন আছে, এই জন্য এটাকে বলা হয় অক্সি, এটাকে বলা হয় রাইবোস, এটার নাম হইতেছে রাইবোস সুগার। নাম কি? রাইবোস সুগার। আর এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোস সুগার, এটাকে বলা হয় রাইবোস সুগার, এটাকে বলা হয় ডিঅক্সি। বুঝছো? রাইবোস সুগার অক্সিজেন আছে, ডিঅক্সি রাইবোস মানে অক্সিজেন নেই, অক্সিজেন নেই। রাইবোস সুগারে অক্সিজেন থাকে, ডিঅক্সি রাইবোস সুগারে অক্সিজেন থাকে না। এখন এই যে ডিঅক্সিরাইবোস সুগার, তোমরা যখন ডিএনএ পড়ছিলা, ডিএনএ পূর্ণরূপ জানো বলো তো? ডিএনএ পূর্ণরূপ হইতেছে ডিঅক্সিরাইবোস পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোস পেন্টোজ সুগার। সো এই যে এটা, এটা থাকে হইতেছে ডিএনএ তে। এই যে এখন দেখো, এটা থাকে হইতেছে আমাদের ডিএনএ তে, বুঝছি? আর অন্য একটা ছিল, সেটা কি, এই যে পরেরটা, এটা রাইবোস, এটা থাকে হইতেছে আমাদের আরএনএ তে। বুঝতেছো? দুইটা স্ট্রাকচার বুঝছো? এই যে বিশেষ একটা স্ট্রাকচার বুঝছো। তারপর দেখো, এটাকে এখন বিশেষ পদ্ধতিতে এত কিছু তোমার এই মুহূর্তে জানার আসলে দরকার নেই, তারপরে তোমাকে একটু বুঝাই। ওই যে পেন্টোজ সুগার দেখছিলা না, এই যে এই পেন্টোজ সুগার দেখছিলা না, এই পেন্টোজ সুগারকে বিশেষ পদ্ধতিতে এইরকম একটা স্ট্রাকচার গঠন করে, দেখো তোমাকে একটু দেখায়, এরকম স্ট্রাকচার দেখো। মনে করো এখানে যাবে, এখানে একটা অক্সিজেন, এখানে 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 এখানে, এই যে, তারপর এখান থেকে, আচ্ছা দেখো, তারপর এখানে কি হবে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এগুলা কি দেখো, এগুলা হইতেছে ওই যে যে 5টা ছিল না, 1 2 3 4 5। আচ্ছা, এইভাবে তোমার এটা গঠন হবে। তো এইভাবে যখন গঠন হবে, আচ্ছা এটা এইভাবে দেওয়া কি আমার ঠিক হইলো? ধরো আমি একটু, এটা তো আমি আচ্ছা এইভাবে আঁকানোটা সম্পূর্ণ ঠিক হয় না, আমি একটু দেখাই, আর একটু ডিটেল দেখাই। দেখো এখানে এটা আমি হুট করে আমি আঁকাই ফেলছিলাম, কি আঁকাইছি বলো তো? এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ 6 কার্বন আঁকাই ফেলছি, 5 কার্বন, 5 কার্বন কেমনে হবে? 5 কার্বন হবে, এখানে একটা অপশন থাকবে মাঝখানে, এইটা 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 এইটা, এই প্রত্যেকটা কর্নার মানে এক একটা কার্বন, প্রত্যেকটা কর্নার মানে কি এক একটা কার্বন। এই যে মনে করো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এখন দেখো, তুমি বলবা তাহলে কার্বন কয়টা হয়ে গেল? কম হয়ে গেল না? দেখো এখন দেখি, এই যে একটা বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এই যে এই মাথায় আরেকটা কার্বন, এই মাথায় থাকে আরেকটা কার্বন। বুঝতেছো? কারণ দেখো, কার্বন নাম্বার 1 2 3 4 5। বুঝতেছো? এখন এখানে কি কি থাকে? একটা এক জায়গা থেকে হাইড্রোজেন, এক জায়গা থেকে ওএইচ, হাইড্রোজেন ওএইচ, হাইড্রোজেন ওএইচ। বুঝছো? তো এই যে জিনিসটা, এটা একটু খুবই সামান্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এই যে স্ট্রাকচার আছে, এটাকে যদি আমি একটু ছোট্ট করে আঁকানোর চেষ্টা করি, যে এটাকে আমি এইভাবে আঁকালাম, দেখো তোমার কাছে এরকম, এখানে আমি কি বলতেছি, এখানে হাইড্রোজেন থাকে, অক্সিজেন, অক্সিজেন আর হাইড্রোজেন থাকে। কেমনে থাকে, কি থাকে, এই মুহূর্তে এই ছোট্ট বয়সে এত কিছু জানতে হবে না, তোমাদের অলরেডি বইয়ের বাইরে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু মোটামুটি একটু বোঝো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি, এই যে এই 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 এই।
একটা 5টা, এই যে এই 5টাকে এইভাবে লিখলাম। সেম ভাবে আরেকটা লিখলাম, এই 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 এই। আচ্ছা, সেম ভাবে আরেকটা লিখলাম। আচ্ছা, আরেকটা লিখি। আচ্ছা দাঁড়াও, এখানেই তো আমি কপি করতে পারি, কপি করে নিচে নিয়ে গেলাম, এই যে। ওকে, ঠিক আছে। এখন দেখো মজার একটা কাজ দেখাবো। আচ্ছা, তারপর এটাকে আরেকটু উপর নিয়ে যাই। আচ্ছা, এখন তো ইয়া করার দরকার নেই। ওকে, ঠিক আছে। এখন দেখো আমি যেটা চাইতেছি, এদেরকে একটু উপর নিয়ে দিই। দেখো এখন মজার বিষয়, এটা এরকম না? এগুলো এক একটা কি ভাইয়া? এগুলো এক একটা হলো সুগার। এগুলো এক একটা কি? সুগার। এটা একটা সুগার, এটা একটা সুগার, এটা একটা সুগার, পেন্টোজ সুগার। ওকে, এরকম হয়ে আছে। অন্য পাশে একটা দেখবো ঠিক তার উল্টা হয়ে আছে। দেখো, এটা একটু কপি করি। আচ্ছা, কপি করে এই যে কপি করে নিয়ে গিয়ে এটাকে এখন আমি ঘুরাই দিব। দাঁড়াও, এটা কি ভুল হয়ে গেল? আচ্ছা দাঁড়াও, এই যে এখানে আমি একটু ঘুরাই, এই যে দাঁড়াও, এই যে এটা কেমন? তোমরা এটা ঘুরে, আমি ঘুরাই দিলাম, তোমরা পারবে না? এরকম করে লিখবা, বুঝছো? এরকম করে এস এস আছে না? ঠিক আছে, এই যে দেখো, এটাকে এখন কপি করবো। কপি, এখানে একটা, কপি, এখানে একটা, বুঝছো? এই যে দেখো, এইভাবে লেখার পর এদের কি হবে? এদের এই পাশে আবার একটা করে, মানে এটা কি হলো? সুগার হয়ে গেল। মাঝখানে কি সুগার? সুগারের সাথে আবার কি যুক্ত হবে বলতো? এখানে আবার দেখবা ফসফেট যুক্ত হবে, ফসফেট। মনে করে এই যে এখানে, এখানে এরকম দেখবে একটা ফসফেট, এখান থেকে এখানে এখানে আসছে, এখানে একটা ফসফেট, তারপর এখান থেকে এখান থেকে এরকম একটা আসছে, এখানে একটা ফসফেট। আবার এটা আবার কোন দিকে হবে? এই উল্টা দিকে। দেখো, এখান থেকে এদিকে আসছে, তারপর এখানে এখানে একটা ফসফেট, এখান থেকে এদিকে যাবে, এখানে একটা ফসফেট, এখান থেকে এইদিকে যাবে, এখানে একটা ফসফেট। এই প্রত্যেকটা গোল গোল দিচ্ছে না? এগুলো পুরো একটা হইতেছে ফসফেট। তাহলে আমরা বলছিলাম একটা ডিএনএ বা আরএনএ, ডিএনএ বিশেষ করে তৈরি করতে গেলে কয়টা লাগে? 3টা জিনিস লাগে। মাঝখানে দিয়েছিলাম পেন্টোজ সুগার। সেটা পেন্টোজ সুগার, কোন পেন্টোজ সুগার? ডিঅক্সিরাইবোজ। এই যে যেখানে অক্সিজেন থাকে না সেটাকে ডিঅক্সি, আর এটাকে বলা হয় অক্সি বা রাইবোজ সুগার। ওকে, এটা দিলাম। তারপর এটা তৈরি হলো। এখন দেখবো নাইট্রোজেন বেস। এখন কি দেখবো? নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস তোমাকে দেখানোর জন্য আরেকটা পয়েন্ট, অপর পৃষ্ঠা আগে বলে আসি। চলো, কত ডিটেল তুমি জানার সুযোগ আছে দেখো ইনশাল্লাহ। এখানে দেখবা তোমরা বেশ কিছু নাইট্রোজেন বেস পাবে। নাইট্রোজেন বেস কি কি হতে পারে দেখো, যেমন মনে করো যে এ, তারপর মনে করো হইতেছে কি টি, তারপর সি, তারপর জি, তারপর হইতেছে ইউ। এই যে দেখো, বিশেষ একটা কালারে ইউ লিখলাম সাদা কালারে। এখান থেকে প্রথম যে চারটা আছে এ টি সি জি, এই চারটা থাকে ডিএনএ তে। আর 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 কি ভাইয়া? এই যে এটা, এই ভদ্রলোক টি, টির পরিবর্তে ইউ থাকে হইতেছে আরএনএ তে, বুঝছো? তাহলে ডিএনএ তে কে কে থাকে? ডিএনএ থাকে হইতেছে এ টি সি জি। আরএনএ তে কি থাকে? এ সি জি ইউ। বুঝছি। ওকে, এবং এদের ভিতর দুইটা হচ্ছে পিউরিন। দুইটা কি? পিউরিন। আচ্ছা দেখো, এদের ভিতর আবার দুই প্রকার আছে, একটা হইতেছে পিউরিন, একটাকে বলা হয় পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন। দেখো, এক নম্বর আমরা বলবো পিউরিন। নাম কি ভাইয়া? পিউরিন। আচ্ছা, এদের ভিতর পিউরিন। পিউরিন কারা কারা বলতো? পিউরিনের ভিতর হইতেছে হচ্ছে এ জি, এই দুইটাকে বলা হয় পিউরিন গ্রুপ। এবং দুই নম্বর আরেকটা পাইরিমিডিন। আরেকটা কি বলা হয় ভাইয়া? পাইরিমিডিন। ওকে, পাইরিমিডিন। এটা আবার কাদের বলা হয়? এটা বলা হয় দেখো বিশেষ করে এই যে, আর কে কে থাকলো? টি সি ইউ, এই তিনটাকে বলা হয় পাইরিমিডিন। তার মানে পিউরিন, পাইরিমিডিন। পিউরিন হইতেছে এই দুটো, আর এই দুটো হইতেছে পাইরিমিডিন। বুঝতে পারছো? এবং এদের মাঝে ডিএনএ তে কে কে থাকে? ডিএনএ তে থাকে হইতেছে এই দুইটা, এই দুইটা থাকে ডিএনএ তে। আর আরএনএ তে টির পরিবর্তে কে থাকে? ইউ থাকে। এখন আমি তোমাকে যদি ডিএনএ এর কথা বলি, ডিএনএ এর কথা যদি একটু বোঝানোর চেষ্টা করি, এই যে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। ডিএনএ এর কথা যদি বলি, ডিএনএ তার মানে কি থাকে? এটা থাকে না? এখন একটা পাইরিন, একটা পাইরিমিডিন, একটা পাইরিন একটা পাইরিমিডিন বন্ধন গঠন করে। তাহলে পাইরিনের ভিতর কি আছে? এ আছে। এ বন্ধন গঠন করে টির সাথে, আর জি বন্ধন গঠন করে সির সাথে। এ সব সময় কার সাথে বন্ধন গঠন করে? এ বন্ধন করে টির সাথে। দেখো, এ বন্ধন গঠন করবে তার কার সাথে? টির সাথে। এবং এখানে ডাবল বন্ড, দুইটা হাইড্রোজেন বন্ড থাকে। কি থাকে? দুইটা হাইড্রোজেন বন্ড, এদেরকে বলা হয় ডাবল বন্ড। তার মানে এ টি। ওকে, আর সিজি আরেকটা কি হতে পারে বলতো? এ, এটা লিখলাম, আরেকটা লিখি দেখো, জির সাথে সি হয়, জি সি। এখানে হয় তিনটা বন্ড, কারণ একটা হয় ডাবল বন্ড, এটা দুইটা হাইড্রোজেন বন্ড, এটাকে বলা হয় তিনটা হাইড্রোজেন বন্ড। এবং এ কখনো সির সাথে যুক্ত হয় না, জি কখনো টির সাথে যুক্ত হয় না, কারণ এর জন্য দুইটা বন্ড দরকার, টির ক্ষেত্রে দুইটা বন্ড আছে, আর জির ক্ষেত্রে তিনটা বন্ড দরকার, এবং সির ক্ষেত্রেও তিনটা বন্ড আছে। এটা উল্টা হইতে পারে। উল্টা হইতে পারে কেমন হইতে পারে? যেমন মনে করে আমি বলতে পারি যে হইতেছে টি এ। ওকে, ইটস কোয়াইট ওকে। তারপর আমি যদি বলতেছি সিজি, এটাও সত্য। এটা কোথায় হয় ভাইয়া? এটা ডিএনএ এর ক্ষেত্রে হয়। আর ডিএনএ না হয়ে যদি আরএনএ হইতো তখন কি হইতো বলতো? আরএনএ হইলে টি যেহেতু নাই, এটা কার ক্ষেত্রে বলতো?
এটা আমরা যদি বলি ওকে, এটা এটা পুরাটা আমরা যেটা বলছি এটা পুরাটা কার ক্ষেত্রে ভাইয়া? এটা পুরাটা অবশ্যই ডিএনএ এর ক্ষেত্রে, ডিএনএ। ওকে, এন্ড সেম জিনিসটা যদি আরএনএ হইতো কি হইতো ভাইয়া? আরএনএ এর কথা যদি আমরা বলতাম, দেখো আরএনএ, আরএনএ হইলে কি আর এটা থাকতো? আরএনএ এর জায়গায় এরকম হইতো, আরএনএ এর সাথে বন্ধন আরএনএ। আর আরএনএ এর মজার বিষয় হইতেছে ওখানে হইতেছে সিঙ্গেল হেলিক্স, সিঙ্গেল। তোমাকে একটু বলি, আরএনএ এর ক্ষেত্রে টির পরিবর্তে কি থাকে ভাইয়া? ইউ থাকে, ইউ। ওকে, ঠিক আছে। এখন আরএনএ এর ক্ষেত্রে হয় সিঙ্গেল হেলিক্স। সিঙ্গেল হেলিক্স মানে বোঝো একটা সুতা। ডিএনএ এর ক্ষেত্রে কয়টা হয়? দুইটা সুতা। ওকে, দেখো এত কিছু কি বুঝছো? তার মানে আমরা দেখলাম এই ডিএনএ আরএনএ একটু সংক্ষেপে যদি বলি, ডিএনএ তো আগেই দেখাইছি, ডিএনএ কেমন হয়? এরকম 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 এরকম। আরএনএ হয় একা একা। ওকে, ঠিক আছে। এটুকু সামান্য একটু বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা কি কি বললাম। আমরা শুরুতে দেখাইছিলাম যে ডিএনএ বা আরএনএ তৈরি করতে গেলে তিনটা জিনিস লাগে, ইন্টার লাগে, নাইট্রোজেন বেস লাগে এবং ফসফেট গ্রুপ লাগে, তাই না? বুঝতে পারছি তো না? ওকে, আশা করি বুঝতে পারছি। এর ভিতর আমি একটা হচ্ছে রাইবোজ সুগার আকারে দেখাইছি, ডিঅক্সি রাইবোজ সুগার আকারে দেখাইছি, এবং এই সুগারটাকে একটু গোল হয়ে পেন্টোজ সুগার, যেটাকে আমরা গোল আকারে দেখি, এই পেন্টোজ সুগার এরকম, এটা হচ্ছে ডিএনএ আকাইছি। এর মাঝখানে থাকে নাইট্রোজেন বন্ড, এবং নাইট্রোজেন বন্ডটা এখানে দেখালাম এটিসিজি, এটিসিজি। ওকে, এখন দেখো এই জায়গায় এখানে যুক্ত কি হবে? এই যে মনে করো এখানে ভদ্রলোক এটিসিজি, কোন কালার কোন কালার, এই যে এখানে মনে করো এর সাথে যুক্ত হচ্ছে এ, এখানে যুক্ত হয়েছে টি, এদের মাঝখানে কি বন্ড থাকবে ভাইয়া? এর মাঝখানে থাকবে হচ্ছে ডাবল বন্ড, বুঝছো? তারপর দেখো, তারপর আবার মনে করে লিখলাম, এখানে লিখলাম জি, এখানে লিখলাম সি, মাঝখানে কয়টা বন্ড থাকবে ভাইয়া? মাঝখানে থাকবে হইতেছে তিনটা বন্ড, 1 2 3, বুঝতেছো? আবার আবার মনে করে কি লিখলাম, আবার লিখলাম টি এ, এখানে লিখলাম টি, এখানে লিখলাম হইতেছে এ, মাঝখানে কয়টা বন্ড থাকবে ভাইয়া? মাঝখানে থাকবে হইতেছে দুইটা বন্ড, বুঝতে পারছো? এইভাবে ক্রমান্বয়ে একটা চেইনের মতো গঠন করবে, এবং চেইনের মতো যে দুইটা সূত্রের মতো গঠন করলো, এদেরকেই আমি যদি একটু ছোট্ট করে দেখাই, এইরকম হইতে 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 হইতে, এগুলো তো বড় করে দেখাইতেছি, এগুলো যদি ছোট করে দেখায় দেখবা যে এইরকম হয়ে থাকবে, অনেকটা এইরকম লাগবে, যে এইরকম এইরকম, আর মাঝখানে কি একটা একটা সিঁড়ির মতো, বুঝছো? মাঝখানে একটা একটা সিঁড়ির মতো। কিন্তু এরা তো সোজা সোজা থাকে না, এরা থাকে পেঁচানো। কেউ কিরকম থাকে ভাই? পেঁচানো, চুলের মতো অনেকগুলো চুল একসাথে থাকলে পেঁচানো হয়ে যায় না? তখন এরা থাকে হইতেছে এইভাবে, দেখো এটাই এই 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 এই। ওকে, দেখো এটাকে আবার আমি দেখাইতে পারতেছি এই 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 এই, বুঝতে পারছো? এটা কি এরকম থাকে। এটাকে আরো একেবারে দেখাইলে এখানে আরো কিভাবে দেখানো যায় জানো? এত কিছু তোমার দরকার নেই, কিন্তু বলতেছি। দেখো এটা কিরকম, মনে করে যে ওকে দেখো একটা হবে এইরকম ছোট আবার বড়, বুঝছো? ছোট আবার বড়, এটা তো কি বুঝাইলাম? একটা হইতেছে বড়, একটা হইতেছে ছোট, এরকম, বুঝছো? মানে কোন কোন জায়গায় বড়, কোন কোন জায়গায় ছোট। ঠিক আছে, এই জিনিসটা তোমার আপাতত বুঝতে হবে না। ওকে, এই জিনিসটা আপাতত বুঝতে হবে না, একবার শুধু দেখালাম। এখন তুমি এইদিকে দেখো, এখানে আছে না এই প্রত্যেকটা প্যাচ, প্রত্যেকটা যে প্যাচ আছে না, এর ভিতরে আবার 5টা করে খাট থাকে। ওই যে দেখলাম না এটিসিডি, এগুলো 5টা করে থাকে এখানে, 1 2 3 4 5। আবার পরেরটা কি থাকবে বলো তো? পরেরটা থাকবে কি কালার দেখাবো? হ্যাঁ, এটা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। বুঝতে পারছো? তাহলে ডিএনএ প্রত্যেকটা এই খন্ডের ভিতরে, এক একটা খন্ডে এরকম কয়টা করে থাকে? 5টা করে থাকে। বুঝতে পারছি? এটা হচ্ছে ডিএনএ, এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা, এর ভিতর কি কি আছে? ডিঅক্সিরাইবোজ সুগার আছে, সাথে ফসফেট গ্রুপ আছে, আর মাঝখানে আছে নাইট্রোজেন বেস। এবং তার মানে বলো একটা সম্পূর্ণ প্যাচ, দেখো এখান থেকে সিলে ঘুরে আবার এখানে আসছে, এখান থেকে একটা সম্পূর্ণ প্যাচের ভিতর কয়টা করে আছে বলতো? এই যে এখান থেকে এইটুকু সম্পূর্ণ প্যাচের ভিতর কয়টা আছে? কয়টা নাইট্রোজেন বেস আছে? 10টা। কয়টা আছে? 10টা। বুঝতে পারছো? এটা মনে থাকবে? অনেক ইনফরমেশন দিয়ে ফেলছি, বুঝছো? টায়ার্ড হয়ে গেছে না বলো? এখন চলো আমরা একটু রিভিশন দিই। ওকে ওকে ওকে, এই যে দেখো আমরা কি বলতে গিয়ে কোথায় কোথায় আসছিলাম। এখন দেখো, এখন তোমাকে একটু মার্ক করে দেই, সুন্দর করে তুমি একটু খাতায় নোট ডাউন করো। দেখো এগুলো কি কি বলছে, দেখো ডিএনএ, ডিএনএ জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট। এখানে কি কি আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন তো বুঝছো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নামটা কেন রাখা হয়। এটা ক্রোমোজোমের প্রধান উপাদান এবং 2 সূত্র বিশিষ্ট। 2 সুতা বিশিষ্ট কেন বলছি সেটাও তো বুঝছো। এখানে দেখো পলিনিউক্লিওটাইডের স্বল্প লেখা আছে, পলিনিউক্লিওটাইড। এখন তুমি দেখো এখানে আরেকটা জিনিস, এটা তো দেখাইছি, এই যে এখানে আরেকটা জিনিস বললে ভালো হতো। এই যে দেখো এখানে যে দেখাইছিলাম না, এই যে এটা দেখাইছিলাম, এখানে বিশেষ করে যখন পেন্টোজ সুগারের সাথে, পেন্টোজ সুগারের সাথে এই পেন্টোজ সুগার আছে, তারপর একটা হলো ফসফেট গ্রুপ, একটা কি ফসফেট, কে কে বলো তো? একটা হলো পেন্টোজ সুগার, একটা হলো সুগার, প্লাস হইতেছে একটা ফসফেট গ্রুপ, প্লাস হইতেছে নাইট্রোজেন,
ওকে, এই তিনটা যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, তিনটা একসাথে যুক্ত হলে এটার নাম কি হয়ে যায়? নিউক্লিওটাইড। এখন তুমি বলে একটা ডিএনএ এর ভিতরে একটা নিউক্লিওটাইড আছে না? অনেকগুলো আছে, অনেকগুলো আছে, এই জন্য এটার নাম বলা হয় পলিনিউক্লিওটাইড। নাম কি? পলিনিউক্লিওটাইড। বুঝতে পারছি? ওকে, দেখো দেখো দেখো, এখন এখানে আসো। তার মানে অনেকগুলা পলিনিউক্লিওটাইডের শর্পিলাকার। তার মানে পলিনিউক্লিওটাইড কাকে বলা হয় বুঝছো? কি একটা হলো সুগার, মানে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার, সাথে একটা কি যুক্ত থাকবে? ফসফেট গ্রুপ, সাথে একটা নাইট্রোজেন। এই তিনটা যুক্ত থাকলে তখন তাকে কি বলা হবে? নাইট্রোজেন বেস যুক্ত থাকলে তখন থেকে সেটাকে বলা হবে পলিনিউক্লিওটাইড। দেখো এই যে এটা দেখাইছিলাম না, এটাই হইতেছে সেই সুগার। ওকে, ঠিক আছে, সুগার দেখাইছি, তারপর আর কি দেখানো উচিত ছিল? দেখো এই যে এটা হলো তোমার সেই ফসফেট গ্রুপ, আর এই যে বন্ধন গঠন করে এটা হলো তোমার সেই নাইট্রোজেন বেস। বুঝতে পারছি? এবং এইভাবে আস্তে আস্তে বন্ধন গঠন করে। ওকে, এগুলো আমরা দেখাইছি দেখাইছি দেখাইছি। এখন দেখো বেস পেয়ারিং, এগুলো সব বলে ফেলছি অলরেডি। দেখো এখানে কত সুন্দর করে দেওয়া আছে, তুমি মনে থাকবে না কেন? ইনশাল্লাহ মনে থাকবে তো, মনে থাকবে না কেন? দেখো তো, পিউরিনের ভেতর কে কে আছে ভাই? অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে। এ হইতেছে অ্যাডেনিন আর জি হইতেছে গুয়ানিন। ওকে, ঠিক আছে, দেখো এই যে এটা অ্যাডেনিন গুয়ানিন, আর এর ভিতর কে কে আছে ভাই? পাইরিমিডিনের ভিতর আছে সি মানে সাইটোসিন, টি মানে থায়ামিন, আর আরএনএ হলে কি হইতো ভাইয়া? আরএনএ হলে ইউ হইতো, টির পরিবর্তে। ওকে, ঠিক আছে, এখন দেখো কে কে বন্ধন গঠন করে। মনে করে এটা হলো এ, এর সাথে বন্ধন গঠন করছে টি, মাঝখানে কয়টা বন্ড? একটা দুইটা। এটা মনে করো হলো জি, আর এটা হইতেছে সি, মাঝখানে কয়টা বন্ধন গঠন করছে ভাই? এক দুই তিন। বুঝতে পারছো? দেখো অ্যাডেনিন থায়ামিন, এই যে এটি, এদের মাঝখানে দুইটি হাইড্রোজেন বন্ড, এবং সিজি এদের মাঝখানে তিনটি হাইড্রোজেন বন্ড। বুঝতে পারছো? তার মানে দুটি সূত্র একটি অন্যটির পরিপূরক, একটি অন্যটির পরিপূরক, একে একে একজন ছাড়া আরেকজন সম্পূর্ণ হইতে পারে না। ওকে, কমপ্লিমেন্টারি হিসেবে এবং বিপরীতমুখী বা অ্যান্টি প্যারালাল। প্যারালাল কিন্তু অ্যান্টি প্যারালাল, মানে বিপরীত, বিপরীত ভাবে সমান্তরাল ভাবে আছে। বুঝতে পারছি? ওকে, দেখো এখন দেখো ডাবল হেলিক্স, এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচার কেমনে কি আঁকানো হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে। এবং এখানে কে কে আবিষ্কার করছেন? এই যে এই বিজ্ঞানীদের নাম তোমাদের অবশ্যই মনে রাখা উচিত, তাদের প্রতি সম্মান সূচক। একটা হলো ওয়াটসন, আর একটা হইতেছে ক্রিক। কত সালে? 1953 সালে। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখো। দেখো গঠন আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1962 সালে নোবেল পুরস্কার পান। তাহলে কবে স্ট্রাকচারটা দিছে? 1953 সালে। আর নোবেল পুরস্কার কবে পাইছে? 1962 সালে। তার মানে এখন তোমাদের একটা মজার কথা বলি, যে এই যে বায়োলজিক্যাল বা লাইফ সায়েন্স নিয়ে যে পড়াশোনা করে তাদের ভিতরে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পায় হইতেছে এই বায়োকেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে অনেক বেশি নোবেল পুরস্কার আছে, অনেক নোবেল পুরস্কার পাওয়া যায়। বুঝছো? সো তোমরা যাদের স্বপ্ন আছে, এটা আমরা ভালো বুঝি, তারা এই রিলেটেড পড়াশোনা করবা, এটা নিয়ে অনেক বেশি ডিটেল জানবা, পিএইচডি করবা, তারপর ডক্টরেট কমপ্লিট করবা, পাশাপাশি তোমরা অনেক বিজ্ঞান গবেষণা করবে, এবং একটা পর্যায়ে তুমি বড় একজন সায়েন্টিস্ট হবে। ইনশাল্লাহ হতে পারে তুমি নোবেল পুরস্কার পেয়ে যাচ্ছ। নোবেল পুরস্কারই যে তোমাকে মূল্যায়ন করবে তা না, তবে এটা একটা অংশ। ওকে, ঠিক আছে, এবং তুমি দিন শেষে ভালো কিছু করবা, পুরো পৃথিবীতে প্রভাব রাখবা ইনশাল্লাহ। ঠিক আছে, এবং সেই দিন হয়তোবা আমাকে দেখলা, বললা যে হ্যাঁ আপনাকে আমি চিনতাম। ওকে, সেদিন ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো না কোনো ভাবে তোমাকে সাপোর্ট দিতে পারছি, আলহামদুলিল্লাহ। দোয়া রাখো, কেমন? ওকে, দেখো এখন দেখো এই যে ডিএনএ এর কথা বলতেছি, এখানে কি কি আছে বলো তো? যেগুলা যন্ত্রপাতি যন্ত্রপাতি জিনিসপত্রগুলো আছে সেটা দেখো। এই যে দেখো স্ট্রাকচার গুলা, এখান থেকে ব্যাস, ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি? দেখো 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে এর উপর একটা গোলার মতো দাও। 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10, 10 ইনভার্স 10, 10 এর উপর পাওয়ার মাইনাস 10 এত মিটার। ওকে, এটুকু মনে রাখো এমসিকিউর জন্য। তাহলে ব্যাস সমান কত? 20 অ্যাংস্ট্রম। ব্যাস মানে বুঝতেছো এই পাশ থেকে এই পাশের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাস, 20 অ্যাংস্ট্রম। একটি পূর্ণ ঘূর্ণন, একটি পূর্ণ ঘূর্ণন সমান কত? দৈর্ঘ্য যদি বলি সেটা হইতেছে 34 অ্যাংস্ট্রম। এই যে এখান থেকে শুরু হয়ে আবার এখান থেকে, তার মানে এই যে পূর্ণ একটা ঘূর্ণন, সেটাকে বলা হইতেছে কতখানি? 34 অ্যাংস্ট্রম। তারপর যদি বলি পার্শ্ববর্তী দূরত্ব দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি বলো দুটি নিউক্লিওটাইড মানে এটা একটা এটা একটা, দুটার মাঝখানে দূরত্ব কত? আমরা বলছিলাম একটা পূর্ণ ঘূর্ণনে কয়টা বন্ড থাকে? একটা পূর্ণ ঘূর্ণনে থাকে 10টা। পূর্ণ ঘূর্ণনে কয়টা থাকে? 10টা। তাহলে 10টার দৈর্ঘ্য যদি হয় 34 অ্যাংস্ট্রম, তার মানে একটার কত হবে? 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম। পারা যাবে? 3.4। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো নিউক্লিওটাইডের সংখ্যা, প্রতিটি পূর্ণ ঘূর্ণনে প্রায় 10টি নিউক্লিওটাইড থাকে, এটাও বলছি। তারপর দেখো ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি।
এবং তারপর কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। পরবর্তী অংশ এইটুকু। এখানে তোমাকে একটু বলি, দেখো এতক্ষণ যেগুলো যেগুলো পড়লে, এখন ডিএনএ এবং আরএনএ পার্থক্য, এটা তো পরীক্ষা আসবে, ভালো মতো আসে। এবং ডিএনএ আরএনএ পার্থক্য, দেখো এগুলো 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 যেগুলো যেগুলো বলা হলো, এগুলো প্রত্যেকটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখানে এই যে এখানে তোমার স্ট্রাকচার আঁকতে দিবে, বুঝছো? এই যে যে স্ট্রাকচারটা বলা হয়েছে না, এই স্ট্রাকচার আঁকা লাগতে পারে। এই যে এই স্ট্রাকচারটা যেভাবে আমি আঁকাই দিছি না, ওই স্ট্রাকচার সিকিউতে আসতে পারে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে যেভাবে আঁকাইছি ওইভাবে আঁকাবা, আশা করি বুঝতে পারবা। এখন দেখো এখানে পার্থক্য, এটা কি পার্থক্য? এটা হইতেছে এস কিউব, শর্ট কোশ্চেনে আসার মতো। দেখো তোমাকে বলি কি কি আছে, দেখো তো। বৈশিষ্ট্য গঠনের কথা যদি বলি, ডিএনএ অবশ্যই দ্বিসূত্রক, ডাবল হেলিক্স, আর আরএনএ এক সূত্রক, তাই না, সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তারপর শর্করা, এখানে থাকে হইতেছে ডিঅক্সিরাইবো আর এখানে থাকে হইতেছে রাইবোসোম। ওকে, ঠিক আছে, এখানে অক্সিজেন একটা কম থাকে। বেস যদি বলি, এটা থাকে হচ্ছে নাইট্রোজেন বেসের ভিতর কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ওকে, এখানে কি কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে, টির পরিবর্তে ইউরাসিল থাকে। তারপর দেখো মূল কাজ যদি বলি, এটা হচ্ছে বংশগতির স্থায়ী উপাদান বা ধারক হিসেবে কাজ করে। ওকে, তারপর প্রোটিন সংশ্লেষে ভূমিকা পালন করে, এবং কিছু ভাইরাসের, যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসের বংশগতি বস্তু। কিছু কিছু ভাইরাস আছে তাদের কোনো ডিএনএ থাকে না, তাদের ক্ষেত্রে কোনটাই প্রধান উপাদান, এ আরএনএ। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হইতেছে সেটা হইতেছে এইটা। আচ্ছা আমি কোথায় গেলাম, এদিকে গেছি, দুঃখিত দুঃখিত। ওকে, এবার ঠিক আছে না? ওকে, মোস্ট ইম্পর্টেন্টই হইতেছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট এই যে এটিসিজি, কার কোনটা থাকে, বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তারপর জিন, সেন্ট্রাল ডগমা, এই যে তার পরবর্তী সেন্ট্রাল ডগমা থেকে শুরু করে পরবর্তী অংশটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করি। ওকে, ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ধাপে ধাপে তোমার জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমার যদি ভালো লাগে তুমি নিজে দেখো, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি। কারণ এখানে উদ্দেশ্য হইতে হবে অনেক বড়, বুঝছো? উদ্দেশ্য অনেক বড়, তুমি লং টাইম পুরো দেশে পুরো পৃথিবীতে অবদান রাখতে চাইছো। ঠিক আছে, ওকে, আশা রাখি তোমরা এই জিনিসগুলো ভালো মতো বুঝবা এবং তোমাদের দীর্ঘ মনে আমাকে একটু রাখবা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।